তাহলে কি আজকে সেকেন্ড ক্লাস, এই তো? দেখেন সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা কিছু পড়া দিয়েছিলাম, পড়াগুলো পড়েছেন? স্যার আপনি বলেন, হোয়াট ইজ অ্যানাটমি? মেডিকেল সায়েন্সের যে শাখায় মানবদেহের বিভিন্ন অঙ্গের গঠন অবস্থা সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে অ্যানাটমি বা দেহ ব্যবচ্ছেদ বিদ্যা বলা হয়। ম্যাডাম বলেন, ফিজিওলজি কাকে বলে? মেডিকেল সায়েন্সের যে শাখায় মানবদেহের কাজ, অবস্থান এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে ফিজিওলজি বলা হয়। ওকে ম্যাডাম আপনি বলেন, সাইটোলজি কি? সাইটোলজি শাখা পড়ালাম না অ্যানাটমি? শাখা মেডিকেল সায়েন্স সাইটোলজি। সাইটোলজি মানে কি সহজভাবে ও বলেন? অর্থ শব্দ অর্থ ব্রেন বা হার্ট সাইটোলজি মানে কি? কোষবিদ্যা। কোষবিদ্যা সরি সাইটোলজি মানে কি? কোষবিদ্যা। তাহলে কোষবিদ্যায় কি নিয়ে আলোচনা করা হয়? কোষবিদ্যা মানে যেখানে কি কোষের গঠন, কোষের কাজ, কোষের আকৃতি, কোষের প্রকার, কোষের বিভাজন, ঠিক আছে, কোষের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করা হয়, সেখানে কি বলবো আমরা? সাইটোলজি। আপনি বলেন, হিস্টোলজি কাকে বলে? হ্যাঁ, টিস্যুবিদ্যা, যেখানে টিস্যু নিয়ে আলোচনা করা হয় বা কলা নিয়ে আলোচনা করা হয়। ম্যাডাম বলেন, অ্যানাটমি কাকে বলে? মনে করেন এটা ভাইবার প্রথম কোশ্চেন, আপনাকে প্রথমে জিজ্ঞেস করবে কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন, বলবেন অ্যানাটমি ফিজিওলজি। তাহলে প্রথম কোশ্চেন কি? অ্যানাটমি কাকে বলে? মেডিকেল সায়েন্স যে শাখা মানব দেহের বিভিন্ন অঙ্গের না সরি আমি বলতেছি মেডিকেল সায়েন্স যে শাখা মানব দেহের বিভিন্ন অঙ্গের গঠন। অঙ্গের গঠন পারস্পরিক সম্পর্কের যে পারস্পরিক সম্পর্ক অবস্থান এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে অবস্থান পারস্পরিক সম্পর্ক নিয়ে গড়ে উঠে তাকে anatomy আলোচনা করা হয়, আলোচনা করা হয় তাকে তাকে অ্যানাটমি বলা হয়। anatomy বলা হয়। ঠিক আছে, good, সুন্দর হয়েছে। আপনি বলেন, হিস্টোলজি। আচ্ছা, এনজিওলজি কি? রক্তনালীবিদ্যা। কার্ডিওলজি? রক্ত সংবহন বিদ্যা। অস্টিওলজি? অস্থি বা হাড় বিদ্যা। আপনি বলেন স্যার কি? আগেই না পড়া করতে হবে প্রতিদিন। আপনি যেটুকু আমরা পড়া দেই, পড়ার জন্য 7 দিন সময় পান। এই 7 দিনের মধ্যে কতগুলো লাইন একদিনে ভাগ করলে কি? ছিলেন না গত ক্লাসে? ছিলেন না? গত ক্লাসে ভিডিওটা দিয়ে দিয়েছি, ভিডিওটা দেখে নিয়ে, ঠিক আছে? আপনারা দুজন ছিলেন না। আপনি বলেন স্যার, পড়া শিখছেন না? বলেন, ফিজিওলজি কাকে বলে? মেডিকেল সায়েন্সের যে শাখায় মানবদেহের বিভিন্ন অঙ্গের কাজ অবস্থান এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে শরীর ওকে, আপনি বলেন, নিউরোলজি মানে কি? নিউরোলজি মানে স্নায়ু, নেফ্রোলজি মানে? নেফ্রোলজি মানে কিডনি, নেফ্রোলজি মানে কিডনি বিদ্যা। ভেরি গুড। এরপর বলেন, আর্থোলজি মানে? আর্থোলজি মানে জয়েন্ট কাজ, তারপর অস্টিওলজি মানে? অস্টিওলজি মানে পেশি, বোন, অস্থি, বোন বা অস্থি, তাই না? মায়োলজি মানে? বায়োলজি মানে পেশি। ঠিক আছে, দেখেন আমরা যে বিভিন্ন ডাক্তারকে বলি কার্ডিওলজিস্ট, কেন বলি? কারণ কি? সে হৃদরোগ বিষয়ে কি বিশেষজ্ঞ। যেহেতু সে হৃদরোগ বিষয় বিশেষজ্ঞ, হৃদরোগ নিয়ে আলোচনা করে অ্যানাটমির কোন শাখা? কার্ডিওলজিতে। তাহলে যে এই বিষয়ে অভিজ্ঞ তাকে আমরা কি বলবো? কার্ডিওলজিস্ট। গাইনোকোলজিস্ট মানে কি? স্ত্রী রোগ বিশেষজ্ঞ, তাই না? তাহলে স্ত্রী রোগ বিশেষজ্ঞ মানে কি? স্ত্রী রোগ নিয়ে তাকে কি এমবিবিএস এর পরে সে আলাদাভাবে কি কোর্স করেছে, ডিপ্লোমা করেছে, ঠিক আছে? ওকে, তাহলে আজকের পর আমরা যা করব, ঠিক আছে, একেবারে সিম্পল। দেখেন আমরা কিন্তু প্রথম দিকে আপনাকে যথেষ্ট কম অল্প পড়া দেবো। কিসের জন্য? আপনি যেন গেটের সাথে ইউজ টু হয়ে যান। প্রথমে যদি আপনাকে একটা ধাক্কা দেওয়া হয়, এই ধাক্কা সামলাতে পারবেন না, তাই না? লাস্টে কি পড়ে যাবেন আর কখনো উঠে আসবেন না। তাহলে প্রথমে আপনাকে বোঝাটা আমরা কি যথেষ্ট কম করে দিচ্ছি। তবে এমন একটা সময় আসবে যখন আমরা কি একদিনে এক অধ্যায় পড়ালেও কি আপনি সেই বোঝা নিতে পারবেন। সেই জন্য কিন্তু আমরা প্রথম দিকে যথেষ্ট পরিমাণে কম দেই আপনাদের, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি করব? দেখেন আজকে আমরা করবো একটা কোশ্চেন
ডিফাইন, প্রশ্নটা লেখেন। ভাইটাল অর্গান, স্যার আপনি তো বলছিলেন যে হচ্ছে যে ব্রাঞ্চেস অফ অ্যানাটমির মধ্যে 25টা মতো ইয়ে আছে, আপনি তো আমাদেরকে 10টা দিয়েছেন, বাকি 15টা। ফার্মাকোলজি যখন করবেন তখন বাকিগুলো ওইখান থেকে জেনে নেবেন, ওই বই সবগুলো দিয়ে দেওয়া আছে। এখন শুধু আপনাকে কি করিয়ে দিলাম যে হ্যাঁ অভিজ্ঞতা যেই টাইপের ব্রাঞ্চগুলো আছে, যখন আপনি পরের সেমিস্টারগুলোতে যাবেন এগুলো একাই পড়ে নেবেন, এগুলো আসলে পড়ানোর কিছুই নাই। বই কি আসছে স্যার? হুম, স্যার বই কি এই যে দেখেন এখানে হ্যাঁ বই আসছে, বই কালেক্ট করে নিয়ে এখানে সবগুলা ব্রাঞ্চ দিয়ে দেওয়া আছে। এই বইয়ে না, এটা আগের বই অনেক, ঠিক আছে? তার মানে এটা আপনারা পড়তে হবে। আপনি যে 10-15টা পড়ছেন, এই 10-15টা আপাতত ফার্স্ট সেমিস্টারের জন্য কি মুখস্থ রাখেন। পরে যখন সেকেন্ড সেমিস্টার যাবেন, থার্ড সেমিস্টার যাবেন, এগুলো আপনাকে আলাদাভাবে আর পড়াতে হবে না, এগুলো এমনি চলে আসবে। আমার অ্যানাটমি সম্পর্কে একটু প্রশ্ন হুম, ছিল। জি বলেন। আমি একটা ইয়েতে দেখলাম, ইউটিউবে একটা ভিডিওতে দেখলাম, অ্যানাটমি বলতে এইটা বোঝাচ্ছে যে কোনো জীবজন্তু বা উদ্ভিদের গঠন, অবস্থান এবং পারস্পরিক সম্পর্কটা সে আলোচনা করাটাই হচ্ছে অ্যানাটমি। আমরা যখন এটা করতেছি যে হচ্ছে মেডিকেল সায়েন্সের যে শাখা মানব দেহে, তাহলে এটা কি অ্যানাটমি হবে নাকি এটা হচ্ছে হিউম্যান অ্যানাটমি? একই বিষয়। আপনি যেহেতু ডাক্তার, এখানে আমরা প্র্যাকটিস করবেন প্রাণী নিয়ে, মানুষ নিয়ে। আমরা যদি শাব্দিক অর্থে বলি, সব জিনিস আক্ষরিক অনুবাদ করতে হবে এমন না, কিছু কিছু জিনিস কি ভাব অনুবাদও হয়ে যায়, তাই না? যেমন ধরেন আপনি যদি এখানে কাজ করেন, ধরেন আপনি এখানে কাজ করতেছেন, আমরা পড়াচ্ছি কি অ্যানাটমি ফিজিওলজি, তাই না? সামগ্রিকভাবে কি যদি ভেটেনারি পড়াতাম, এটা যদি ভেটেনারি ক্লাস হতো, তাহলে কিন্তু আমরা অ্যানিমেলটাকে আলাদা করে দিতাম, তাই না? যেহেতু আমাদের ম্যাক্সিমাম জিনিস কি হিউম্যান নিয়ে কাজ না, ভেটেনারি যে ডেইরি পশুপালন অন্যান্য বিদ্যা, তাহলে আমাদের দেখেন ওইটা একটা আলাদা সাবজেক্ট। যদি ওই সাবজেক্ট পড়তাম তখন আমি কি এটাকে আলাদা করে দিতাম। যেহেতু আমরা এখানে ম্যাক্সিমামই কি শুধুমাত্র মানুষকেই ডিল করবে, তাহলে আলাদা করে কি হিউম্যান সেল, হিউম্যান অ্যানাটমি, হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, হিউম্যান কি এন্ডোক্রাইন সিস্টেম, এগুলো বলার দরকার নাই। আমরা এন্ডোক্রাইন সিস্টেম বললে কি এই জিনিসটাকেই বুঝবো, অ্যানাটমি বললে আমরা কি এই জিনিসটাকেই বুঝবো, ঠিক আছে? আপনি বুঝেন না? আমরা যদি মানুষ আলাদা করে দেই তাহলে আবার নারী পুরুষ আলাদা করা লাগবে কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে? ইন কমন আক্ষরিকটা ভাব অনুবাদ হিসাবে কি করেন। যখন আমি অ্যানাটমি পড়তেছি, আপনি পড়তেছেন না, কাদের জন্য পড়তেছেন? মানুষের জন্য। তাহলে কি সামগ্রিকভাবে আমি বুঝতেছি এটা কি হিউম্যান অ্যানাটমি, কিন্তু ডাইরেক্টলি বলতে হবে হিউম্যান অ্যানাটমি তার বলার দরকার নেই। অ্যানাটমি মানে আমরা কি হিউম্যান অ্যানাটমি হতে পারে, আমরা বলছি কি জীব দেহের গঠন, জীব দেহের বিভিন্ন অঙ্গের কি গঠন। মেডিকেল সায়েন্সের যে শাখা, জীব তো যে কেউ হতে পারে, তাই না? এখন আমরা জীব বলতে স্পেসিফাই করতেছি মানব কেন? কারণ আমরা যেহেতু মানুষ নিয়ে কাজ করব, আমরা তো প্রাণী নিয়ে কাজ করব না, ঠিক আছে? ওকে, তাহলে আর কোনো প্রশ্ন? দেখেন আপনাদের প্রশ্নগুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে? ক্লাসের শুরুতেও ক্লাসের শেষেও, কারণ প্রশ্ন করার জন্য সবসময় কি আপনাদের ওই সাইটটা সবসময় উন্মুক্ত রাখি আমরা, কিন্তু আলটিমেট আপনারা কোনো প্রশ্ন করেন। এখন সব প্রশ্নের উত্তর আমরা কেন দেই না? কারণ কি কিছু কিছু প্রশ্নের উত্তর হয়তো বা ক্লাস শেষে আপনি এমনি পেয়ে যাবেন, এর আগে থেকে দেওয়ার কোনো মানেই হয় না, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন ডিফাইন ভাইটাল অর্গান, ক্লাসিফাই ইট উইথ ইটস ফাংশন। একসাথে না স্যার? পুরোটা একসাথে, একটা কোশ্চেন। ভাইটাল অর্গান কাকে বলে? ভাইটাল অর্গান কত প্রকার? ভাইটাল অর্গানের ফাংশন কি? ডিফাইন ভাইটাল অর্গান। স্যার আপনি কোন ব্যাচে করবেন? এই ব্যাচে করবেন? ওকে, ডিফাইন ভাইটাল অর্গান, ক্লাসিফাই ইট উইথ ইটস ফাংশন। ভাইটাল অর্গান কাকে বলে? ভাইটাল অর্গান কত প্রকার? ভাইটাল অর্গানের ফাংশন কি? আচ্ছা, প্রথমে আমরা ভাইটাল শব্দটার মানে জানি। ভাইটাল মানে কি? প্রধান বা মূল অর্গান। তাহলে আমি যদি বলি ভাইটাল শব্দের অর্থ হচ্ছে কি প্রধান অথবা মেইন অর্গান, ঠিক আছে? এটাকে আমরা মেইন দিয়েও বোঝাতে পারি, তাই না? এখন কথা হচ্ছে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার শরীরে মানে গুরুত্বপূর্ণ কয়েকটা অর্গানের নাম বলেন, যেটা ছাড়া আপনি মনে করেন আপনি কি বেঁচে থাকবেন না, কয়েকটা 5টা অর্গানের নাম বলেন আপনার শরীরে, বাংলা বলেন। চোখ, নাক, মুখ, যেগুলো কি গুরুত্বপূর্ণ, তাই না? 5টা অর্গানের নাম বলেন, এটা আমি বলছি, আপনি বলেন। আপনাকে বলবো, তাই না? তারপর লিভার, আর
ব্রেন, মাথা। নামাজের কাশির মতো হয়ে যাচ্ছে যে একজন কাশি দিলে কি সিরিয়াল ধরে না? জি। উনি কিডনি লিভার বলছে, আপনি ওই দুইটা ছাড়া বলেন এখন। খালি কিডনি লিভারই এখন আছে না? ম্যাডাম বলেন 5টা অর্গানের নাম বলেন মানব দেহে আছে। পাকস্থলী, পাকস্থলী, ভেরি গুড। তারপরে ব্রেন, ব্রেন, তারপর হচ্ছে কি কিডনি, ম্যাডাম বলেন 5টা অর্গানের নাম এটার সাথে যুক্ত করলে যেটা যা যেখান থেকে পারেন। চোখ, চোখ, মুখ, কান, কান, তারপরে গলা, গলা, হাত, হাত, পা। আপনি বলেন 5টা। ব্রেন, রিপিট করা যাবে না, রিপিট করা যাবে না। ব্রেন বলা হয়েছে, হার্ট, হার্ট, কিডনি, কিডনি, নাক, নাক বলা হয়েছে, রিপিট করা যাবে না। পা, পাও বলছে। স্যার বলেন রিপিট করা যাবে না, ঠিক আছে? তার মানে পরের গুলা চেঞ্জ করতেছে, আমি কি করে বলেন? অবস্থা তো এদের খারাপ, তাই না? বলেন স্যার। মেরুদণ্ড, ভেরি গুড। কত অর্গান এখানে সামনে আশেপাশে আছে। লিঙ্গ, কোনো সমস্যা নাই। টেনিস, তারপর লিভার, লিভার বলা হয়েছে। আর কি আছে? মুখও বলা হয়েছে। পাকস্থলীও বলা হয়েছে। দুইটা নতুন অর্গান পেলাম, আপনি বলেন। স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড, ভেরি গুড। এয়ার, হেয়ার, ভেরি গুড। আইলেট, আইলিড, ওকে। টিথ, টিথ, ভেরি গুড। নেল, নেল, স্কিন, স্কিন, ভেরি গুড। আপনি বলেন স্যার 5টা। জিহ্বা, জিহ্বা, ভেরি গুড। আগে থেকে খুঁজে খুঁজে রাখেন কোনটা কেউ বলে না। আমিও 5টা বলবো, সমস্যা নাই। সবার শেষে তো বলতেছি আমি, তাই না? বিপদ তো আমার বেশি। জিহ্বা। আর কিছু খুঁজে পাচ্ছেন না? আমি বললে আপনার কি লাভ? আমি বললে তো আমার লাভ, আমি শিখলে আমার লাভ। বলেন বলেন, আরেকটা বলেন। হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল। হাত পা বলছে, হাতের আঙ্গুল তো বলে না। বলেন, আপনি বলেন। ভ্রু, আচ্ছা মানলাম একটা। এখন চুলের নাম যদি সিরিয়ালি বলেন তাও তো কতগুলো হয়েছে, যদি একটার পর একটা নাম বলতে থাকেন। আর কি অর্গানের নাম বলেন। ইয়ার বলছে কিন্তু, তার মানে ব্রু ট্রু সবের ভিতরে চলে যায়। আইলি এরপরে জায়গা আলাদা বলছেন, সেই জন্য ধরে নিচ্ছি। কানের পর্দা, কানের পর্দা, আচ্ছা। আর আপনি বলেন। আপনি আশেপাশে দেখলেও তো হয়, কত অর্গান দেখতেছি আমি চোখে। এইখানে দেখেন কতগুলো আছে। অস্থি বলেন, অস্থির নাম বলেন। অস্থি আসলে কিছুই না, অস্থির নাম বলতে হবে। যদি নাম জানেন তাহলে বলবেন। আচ্ছা দেখেন, আপনি বলেন। যা যা চিন্তা করে রাখছেন সব বেরিয়ে দিল। যা যা চিন্তা করে রাখছেন সব বলে দিছে, অথচ কত কমন কমন জিনিস বাকি আছে। আপনি চিন্তা করেন, আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, আমাদের ব্লাডের কথা কেউ বলে না, তাই না? ব্লাডের কথা কেউ বলছেন? ব্লাড খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস না? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই না? আমরা যদি এক সাইড থেকে শুরু করি, এই সাইডে দেখেন একটা আমরা কি দেখতেছি। আচ্ছা আমরা ভিতরগুলো বলি, আপনারা ব্রেন বলছেন না? যখন আপনি এই কোর্স শেষ করবেন, এখন তো শুধু আপনার মাথার ভিতরে কি আছে? ব্রেনটাই আছে।
দেখেন আমাদের পড়ালেখাটা কখনো পরীক্ষা ওরিয়েন্টেড না, ঠিক আছে? আমি শুধু আজকে দেখলাম আপনারা কি কি পারেন, কে কি বলতে পারলেন, তাই না? এই টাইপের জিনিস আমরা কি একেবারে শেষের দিকে আবারও জিজ্ঞেস করব, ঠিক আছে? 5টা অর্গানের নাম দেন, আমি শুধু দেখবো আপনার উন্নতি কতটুকু হয়েছে। আজকে আপনার 5টা অর্গানের নাম বলতে কি গলা টলা নষ্ট হয়ে গেছে, কিন্তু আজকে থেকে যখন এখানে কোর্সটা প্রায় শেষ হয়ে যাবে, অর্থাৎ কি অ্যানাটমি ফিজিওলজির দিকে শেষ হয়ে যাবে, তখন আপনি একটা নয় যদি 20-25টা অর্গানের নাম বলতে পারেন, তাহলে বোঝা যাবে কি যে আপনি কিছু শিখছেন। তার মানে আজকে কিন্তু আপনাকে কিছুই বলা হয় নাই, তাই না? বাট ওই দিন যদি বলতে না পারেন, তাহলে কিন্তু কি ধমক ধমক সবই দেওয়া হবে। তার মানে আমরা চাচ্ছি কি যে আপনি এইখান থেকে সরে এই পর্যন্ত আসছেন, আপনার চেঞ্জটা কতটুকু হয়েছে, শুধু দেখাটা বিষয়টা। আপনি কখনো চিন্তাও করবেন না যে কি পরীক্ষায় আমি পাস করব, পরীক্ষায় আমি ফেল করব, এটা করব সেটা করব, আমি পারতেছি না, এগুলো নিয়ে চিন্তা করার কিছুই নাই। আপনার কাজ হচ্ছে কি যে আমি আজকে এইটুকু ছিলাম, কালকে কতটুকু আসছি, পরশু কতটুকু আসছি, আমি কতটুকু শিখছি। কারণ আপনি কিন্তু এখানে শিক্ষা বেস, তাই না? আপনি পরীক্ষায় সবসময় A+ পান, কিছুই শিখেন না, নকল করে পরীক্ষা দিচ্ছেন। আপনি রুগী দেখতে পারবেন, রুগীর রূপ ধরতে পারবেন, রুগীর সাথে কথা বলতে পারবেন। যেহেতু আপনি ডাইরেক্টলি কি সবসময় পেশেন্টের সাথে কথাবার্তা বলতে হবে, আপনাকে অবশ্যই সব জিনিস কি শিখে যেতে হবে। যদি না শিখে যান, এখান থেকে সার্টিফিকেটটা কি করতে হবে, ওই যে অন্য সার্টিফিকেটের সাথে নিয়ে রেখে দিতে হবে, কোনোদিন বেরও করতে পারবেন না। কারণ যখন আপনি বলবেন যে আপনার প্যারামেডিক্সে, আপনার ফার্মেসিতে কি আছে, সার্টিফিকেট কোর্স করা আছে, ডিপ্লোমা কোর্স করা আছে, তখনই কিন্তু রোগী কি বিভিন্ন ওষুধ সম্পর্কে জিজ্ঞেস করবে, রোগ সম্পর্কে জিজ্ঞেস করবে। আর না পারলে কি নিজে নিজে লজ্জা পাবেন, লজ্জা পাওয়ার পরে কি এটা যে বন্ধ করবেন আর কোনোদিন খুলবেন না, ঠিক আছে? মনে মনে ভাববেন যে যা হওয়ার হয়েছে, এটা চিন্তা করে লাভ নাই, কাউকে বলবোই না যে আমি কোর্স করছি। বাট আপনি যদি পারেন, তাহলে কিন্তু আপনি সবার সাথে জিনিসগুলো কি শেয়ার করবেন। অ্যাটলিস্ট যদি আপনি অন্য কারোর উপকার করতে নাও পারেন, নিজের ফ্যামিলিটাকে তো দেখতে পারবেন। কারণ কি আমি সব রোগের চিকিৎসা জানি না, অন্য অন্য ডাক্তারের কাছে আমাকে যেতে হয়, ওই ডাক্তার সঠিক চিকিৎসা করতেছে কিনা, সঠিক টেস্টগুলো দিচ্ছে কিনা, আমাকে ঠকাচ্ছে কিনা, আমি তো অ্যাটলিস্ট সেটা বুঝতে পারবো, তাই না? অনেক কিছু বোঝার দরকার নাই। আমি আমার ওয়াইফকে না গাইনোকোলজিস্টের কাছে গেছি, সে আমাকে এক্সট্রা টেস্ট কী কী দিচ্ছে এটা যদি আমি বুঝতে পারি, ঠিক আছে, ওইখানে যদি আমি 4-5 হাজার টাকা সেভ করতে পারি, তারপরে এক্সট্রা প্রসিডিউর কী কী দিচ্ছে এটা যদি আমি বুঝতে পারি, যদি মেডিকেল নলেজ না থাকলে তো বুঝবেন না, ঠিক আছে? যদি বুঝতে পারেন, এটাও আপনার কি টাকা ঔষধ। আপনাকে যে অনেক কিছু করতে হবে এরকম কিছু না। আপনার ছেলেটাকে কি হাই ডোজের অ্যান্টিবায়োটিক দিছে, কি কারণে দিছে? ডেঙ্গু ফিভারের জন্য দিছে। আপনি যদি বুঝেন এটা তার জন্য ক্ষতি করবে, তো যদি এটা না খাওয়ায় নিজে সেভ করতে পারেন ওকে, এটাই কিন্তু আপনার শিক্ষা কি সার্থক। আপনাকে এমন করতে হবে না যে আপনি বসবেন দুনিয়ার সব মানুষের চিকিৎসা করা শুরু করবেন। আমরা খুবই বেসিক লেভেলে আপনাদেরকে কি শিখাবো। অ্যাটলিস্ট আপনি যদি নিজের ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারেন, এটা আপনার জন্য কি অনেক কিছু। কারণ কি এখন সবচেয়ে বেশি কি দুর্নীতি কোন সেক্টরে? হেলথ সেক্টরে, তাই না? এই সেক্টরের যে দুর্নীতি কি অন্য কোনো সেক্টরে বেশি নাই। এখানে সবাই কি বিজনেসম্যান হয়ে গেছে, হওয়া উচিত ছিল কি সার্ভিসম্যান। যেহেতু বিজনেসম্যান, এদের কাছ থেকে বাঁচার জন্য কি আপনাকে নলেজ থাকতে হবে। কারণ আপনি না জানলে আপনাকে কি ধরে বসবে, না জানলে আপনাকে ঠকাবে, অযথা বিভিন্ন রকম টেস্ট দিয়ে কি হয়রানি করবে, অযথা বিভিন্ন রকম ওষুধ দিয়ে কি করবে, কোম্পানির কাছ থেকে টাকা পয়সা ইনকাম করবে, তাই না? একটা প্রেসক্রিপশনে কি 10-12 রকমের ওষুধ কিসের জন্য হয়? ম্যাক্সিমাম যে ডাক্তার 10-12টা কোম্পানির সাথে কি ইনভলভ, সব কোম্পানির ওষুধ না নিলে কি বাইরে থেকে সালাম দিয়ে যায়। মনে করেন একটা প্রেসক্রিপশনে কোম্পানির প্রোডাক্ট লেখেন নাই, সাথে সাথে যে কোম্পানির প্রোডাক্ট লেখেন নাই সে এসে কি করবে? সালাম দিয়ে যাবে। সালাম দিল মানে কি একটা করে থাপ্পড় দিয়ে যাচ্ছে ডাক্তারের, যে বেটা আমি যে 5,000 করে টাকা দেই মাসে, আমার প্রোডাক্টটা লিখিস নাই কেন? বিষয় কিন্তু এটা সালামের স্বরে বলতেছে, মনের এক্সপ্রেশন কিন্তু এটা। যে ইনসেপ্টার প্রোডাক্ট লিখছে, ভ্যাকসিনকোর প্রোডাক্ট লেখা নেয়, ভ্যাকসিনকোর কাছ থেকে সে মাসে 5,000 টাকা নেয় প্রোডাক্ট লেখার জন্য। ঠিক আছে, জিনিস এটাই, তাদেরকে দেন, তাদের এটা তো ডিউটি, চাকরি। কিন্তু ওনারা যদি এই 2 নাম্বার এটা না করতো, তাহলে কি ওনাকে সালাম দেওয়ার কোনো অপশনই থাকতো না। কোম্পানির লোক আসবে, এটাই স্বাভাবিক, মার্কেটিংয়ের জন্য আসবে না, আসবে। তারা কি কোম্পানির গেট আপ দেখাবে, প্রোডাক্ট প্রমোশন করবে, ডাক্তার প্রোডাক্ট লিখবে। কিন্তু যখনই কোনো ডাক্তার সব প্রেসক্রিপশনে একই কোম্পানির প্রোডাক্ট লেখে, ওই 4-5টা কোম্পানির প্রোডাক্ট বাইরে কিছু লেখে না, তখনই তো ঝামেলা, ঠিক আছে? এখন তারা ওইখানে ছবিটা তুলেই এই কারণে যে আমার কোম্পানির প্রোডাক্ট লেখছে কিনা, কার কোম্পানির প্রোডাক্ট লেখছে। যখন থেকে 2টা প্রেসক্রিপশন আসছে, একটাও আমার নাই, সাথে সাথে যায় কি সালাম। সালাম মানে কি একটা করে থাপ্পড়, যে আপনি আমার প্রোডাক্ট লেখেন নাই কেন, টাকা কি আমি কম দেই? ঠিক আছে, এরপরে প্রেসক্রিপশনে দেখবেন কি লিখে দিয়েছে। ওকে, একটা কথা হচ্ছে কি, তাহলে দেখেন মেডিকেল সায়েন্স হচ্ছে এমন একটা সায়েন্স, টাকা কার? আপনার। রোগী কার? আপনার। ঠিক আছে, টাকাও আপনার, রোগীও আপনার, ভোক্তাও আপনি।
কিন্তু কি সিলেক্ট করে দিব আমি যে আপনার টাকা দিয়ে আপনি এই জিনিসটা কিনেন, আপনার টাকা দিয়ে আপনি এই টেস্টটা করেন। তার মানে কি সব কিছুই আপনার, শুধুমাত্র কি বলে দিচ্ছি আমি যে আপনি এটা করেন এবং আপনি এটা করতেই বাধ্য, কারণ এই সম্পর্কে আপনার কোনো কি নলেজ নাই। ঠিক আছে, অ্যাটলিস্ট যদি আপনার মিনিমাম লেভেলের নলেজটা থাকে, যে নলেজটা দিয়ে আপনি কি বুঝতে পারেন যে এটা অপ্রয়োজনীয়, এটা কি প্রয়োজনীয়, তাহলে কি অপ্রয়োজনীয় কয়টা দিচ্ছে, প্রয়োজনীয় কয়টা দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে, এটা বুঝতে পারলো কি প্রত্যেক প্রেসক্রিপশন আপনি 2-4 হাজার করে টাকা ইজিলি সেভ করতে পারবেন নিজের ফ্যামিলির জন্য। ঠিক আছে, এইটুকুর জন্য হলেও কি অ্যাটলিস্ট প্রত্যেকের কি ফান্ডামেন্টাল মেডিকেল কোর্সটা কি সবার জানা উচিত। তা না হলে পদে পদে আপনি কি হবেন, হ্যাজার্ডের শিকার হবেন। সেটাও তো এখানে অসহায় হয়ে থাকে। আপনি তো অসহায়, কারণ এই বিষয়ে তো আপনি কিছুই জানেন না। কারণ আমি প্রেগন্যান্সির জন্য নিয়ে গেলাম যে ডেলিভারি আমরা জানি যে নর্মাল হবে সব কিছু ঠিক, কিন্তু ডাক্তার বলছে না এটা সিজারিং করতে। দেখেন, আপনি যদি নিজে প্র্যাকটিশনার হন বা নিজে এই লেভেলে কাজ করেন, আপনি নিজে ওইখানে অনেক রুগী পাঠাইছেন, তাই না? ওইখানে আপনি অনেক রুগী পাঠাইছেন, যখন আপনার সাথে পরিচিত হবে যে আপনি এই টাইপের কাজ করেন, আপনার সাথে কি ওরা 2 নাম্বারই কমই করবে। আপনি আমার কথা বুঝেন নাই? যদি আপনি কি ফার্মেসি থাকে, ফার্মেসি ম্যানদের সাথে কিন্তু আর্ক হসপিটাল বলেন সব হসপিটালের কি থাকে, পরিচয় থাকে, কারণ প্রাইমারি রুগীগুলো এখানে আসে, এরাই রুগীগুলো কি ওইদিকে কনভার্ট করে। তাহলে আপনিও অনেক রুগী কনভার্ট করছেন, তাই না? যদি আপনি ভালো প্র্যাকটিস পারেন, কিছু ভালো ডাক্তারের সাথে আপনার সম্পর্ক হবে, আপনি বুঝবেন প্র্যাকটিসে যারা ভালো প্র্যাকটিস করে এরা কি ভালো প্র্যাকটিস করে না, তাহলে আপনার রুগীকে আপনি কোথায় নিয়ে যাবেন এটা আপনার উপরেই তো ডিপেন্ড করতেছে। ঠিক আছে, ইভেন ওইটাই বাদ দেন, সিজারিয়ান সেকশন তো আসতেছে পরে। আপনার ওয়াইফ যে প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে নিজেকে রুগী মনে করে, যখন একটা মহিলা প্রেগনেন্ট হচ্ছে, প্রেগনেন্ট তো ফিজিওলজিক্যাল প্রক্রিয়া, কিন্তু তখন সে মনে করতেছে আমি এটা করতে পারবো না, আমি ওইটা করতে পারবো না, আমি এইভাবে হাঁটতে পারবো না, আমি ওইভাবে হাঁটতে পারবো না, সে কি নিজেকে মনে মনে রোগী ভাবতেছে। আলটিমেট দেখেন, গরু, ছাগল, হাতি কার বাচ্চা হয় না? ঠিক আছে, যাদের বাচ্চা এরা কি হাঁটাহাঁটি বন্ধ করে দেয়, সারাদিন বসে বসে খালি স্টার প্লাসের সিরিয়াল, ঠিক আছে, এইসব করে। মেন কথা কি, আপনি যদি তাকে ওই সময় সেবাটা দিতে পারেন, ভালো সার্ভিসটা যদি ভালো দিতে পারেন, তার শারীরিক মানসিক অবস্থাটা যদি আপনি বুঝতে পারেন, তার মনের যে ভয়গুলো আছে এগুলো যদি আপনিই দূর করতে পারেন, তাহলে তার সিজারিয়ান সেকশন পর্যন্ত যাওয়াটা লাগবেই না। ঠিক আছে, বাট যখন আপনি পারবেন না তখনই কি সমস্যাটা হবে। আর ডাক্তাররা সবসময় টার্গেট করে কোনটা, ফার্স্ট বেবিটা, তাই না? যে প্রথম বেবিটাকে যদি একবার সিজারে দিতে পারি তাহলে বাকিগুলো তো উপায় নাই, তাই না? সেই ক্ষেত্রে আপনার প্রথম বেবিটার প্রতি যদি একটা বিশেষ খেয়াল রাখার যোগ্যতা থাকে আপনার, ঠিক আছে, তাহলে পরের গুলা কিন্তু যথেষ্ট সেফ। এখন নর্মাল ডেলিভারি হয় না, প্রচুর নর্মাল ডেলিভারি হয়, ঠিক আছে, বাট নর্মাল ডেলিভারি হয় না কাদের, ম্যাক্সিমাম উত্তর এলাকার মানুষের, তাই না? আপনি গ্রামের দিকে যায় দেখেন কয়টা সিজার হয়, যদি 100টা কি ডেলিভারি হয়, ধরেন 30টা সিজার হবে, 70টা তো নর্মাল হচ্ছে, কিন্তু এখানে যদি 100টা ডেলিভারি হয়, 90টাই সিজার, 10টা হয়তো নর্মাল হতে পারে। কিসের জন্য? কারণ কি, আপনার সব কিছুর সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ইম্পর্টেন্ট। বাচ্চার পজিশনটা ঠিক রাখার জন্য মায়ের কি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, সারাক্ষণ শুয়ে বসে নিজেকে রুগী ভাবার কোনো কারণ নাই। কারণ আপনার পেটের ভিতরে জিনিসগুলো আছে, আমি ভাত খাচ্ছি, ভাত খাওয়ার পরে কি ভাবি আমার পেট ভরে গেছে, আমি রুগী। বাচ্চা রাখার জায়গা আছে ওইখানে, বাচ্চা ওইখানেই বড় হবে, আপনার কিছুই করতে হবে না, শুধু আপনার নিজেকে কি রাখতে হবে, সুস্থ রাখতে হবে। ওকে, এই প্যারামিটারগুলো জানার জন্যই কিন্তু আমরা এই বেসিক কোর্সটা কি সাজানো, আর কিছুই না। যেন অ্যাটলিস্ট কি আপনি এমন হন, আপনি মনে করেন একটা ইনজেকশন দেওয়া লাগবে, আপনি ফার্মেসিতে যায় ঘুরেন, দেখবেন কত ভাব দেখায়, এইটা যদি আপনি নিজেই জানেন তাহলে তো আপনার ওইখানে ওর পিছনে ঘুরতে হবে না। আপনার একটা স্যালাইন দেওয়া লাগবে, আপনার মাকে আপনি স্যালাইন দিয়ে সব কিছু কিনে নিয়ে আসছেন, এখন লোক পাচ্ছেন না, আপনি যদি এটা নিজেই দিতে পারেন তাহলে তো আপনার কোনো সমস্যা নাই। এই বেসিক কাজগুলো যদি আপনি পারেন, আপনাকে যে চিকিৎসাই করতে হবে এমন না, আপনি তো নিজের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন, তাই না? এটাই কিন্তু অনেক বড় কথা। তার মানে এই বেসিক এডুকেশনটা জানা থাকলে অ্যাটলিস্ট আপনি এতটুকু উপর হবেন যে আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না। সাধারণ কাজগুলোর জন্য কি কারোর প্রতি আপনার ডিপেন্ড করতে হবে না, এই কাজগুলো আপনি নিজে নিজেই কি করতে পারবেন। এটা অনেক বড় একটা সাপোর্ট। আপনি একটা ক্যানোলা করতে যান, 500 টাকা নিবে আপনার কাছে, এটা যদি আপনি নিজে করতে পারেন সমস্যাটা কি? ঠিক আছে, আচ্ছা আমরা এই প্রশ্নটাকে পড়াই একটু। দেখেন, ভাইটাল অর্গান, ভাইটাল অর্গান মানে প্রধান অর্গান। প্রধান অর্গান মানে আমরা কি সেই সমস্ত অর্গানকে বুঝাবো যে অর্গানগুলো ছাড়া কি আমরা বেঁচে থাকবো না। আমাদের শরীরের ভিতরে এরকম 5টা অর্গান আছে, এই যে কোনো এই 5টা অর্গানের যদি আমাদের মিসিং থাকে তাহলে আমিও মিসিং। এই 5টা অর্গানকে আমি কি বলতেছি, ভাইটাল অর্গান। তাহলে সংজ্ঞাটা একটু লিখে নেন খাতা, ভাইটাল অর্গান লিখেন আগে, ভাইটাল অর্গানের সংজ্ঞা লিখেন। হ্যাঁ,
ভাইটাল অর্গান। দেখেন আপনাকে প্রতিদিন উন্নতি করতে হবে, ঠিক আছে? গতকাল যদি কিছুই না জানেন, জিরো থেকে শুরু করেন, মনে করেন আপনি কিছুই জানেন না, এরপরে কি 1 2 3 4 করে কি 100 পর্যন্ত যান, তাহলে আপনার সব শেখা হয়ে যাবে, ঠিক আছে? আপনি এতদিন কিছুই জানতেন না, আজকে জানেন 5টা ভাইটাল অর্গানের নাম, এটাই ভালো করে কি 1 সপ্তাহ পুরো দেখেন, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে পড়ি কি ভাইটাল অর্গান কাকে বলে। লেখেন, যে সকল অঙ্গ বা অঙ্গ সমষ্টি ছাড়া, যে সকল অঙ্গ বা অঙ্গ সমষ্টি ছাড়া, যে সকল অঙ্গ অর্গান, যে সকল অঙ্গ বা অঙ্গ সমষ্টি ছাড়া যে সকল অঙ্গ বা অঙ্গ সমষ্টি ছাড়া জীবন ধারণ সম্ভব নয়, যে সকল অঙ্গ বা অঙ্গ সমষ্টি ছাড়া জীবন ধারণ সম্ভব নয়, যে সকল অঙ্গ বা অঙ্গ সমষ্টি ছাড়া জীবন ধারণ সম্ভব নয়, তাদেরকে ভাইটাল অর্গান বা প্রধান অঙ্গ বলা হয়, তাদেরকে ভাইটাল অর্গান বা প্রধান অঙ্গ বলা হয়। তাদেরকে ভাইটাল অর্গান বা প্রধান অঙ্গ বলা হয়। লেখেন, জীবন রক্ষার প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান 5 ধরনের, 5টি। জীবন রক্ষার প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান 5টি। জীবন রক্ষার প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান 5টি। তার মানে কি এই 5টা অর্গান ছাড়া কি আপনি কখনোই বেঁচে থাকবেন না, ঠিক আছে? কোনোভাবেই বাঁচবেন না। যেমন আমরা 5টা অর্গানের নাম বলি, ঠিক আছে? শরীরটাকে আমরা ভাগ করি, ঠিক আছে? তাহলে আমরা উপর থেকে আসি। উপরে কি আছে? আমাদের মাথা। তাহলে মাথার ভিতরে এইখান থেকে এতটুকুর ভিতরে একটা ভাইটাল অর্গান আছে, সেটার নাম কি? ব্রেন। ব্রেন বা মস্তিষ্ক। ওকে, ব্রেন বা মস্তিষ্ক। ওকে, তাহলে মাথায় একটা ভাইটাল অর্গান থাকে, তার নাম কি? ব্রেন, ঠিক আছে? ব্রেন যদি আপনার না থাকে, ব্রেন যদি ড্যামেজ হয়ে যায়, আপনি বাঁচবেন কোনোভাবে, ঠিক আছে? তার মানে ব্রেন ছাড়া আপনাকে কি চিন্তাই করা যাবে না। তাহলে ব্রেন হচ্ছে কি? ভাইটাল অর্গান। এরপরে কি আমরা মাথা থেকে নিচে আসলে কি? বুক। মাথা থেকে যদি নিচে আসি কি হবে? বুক। বুকের ভিতরে 2টা ভাইটাল অর্গান, একটা হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড, আরেকটা হচ্ছে কি? লাংস বা ফুসফুস। ওকে, তাহলে এই দুটো কই থাকে? এটা থাকে মাথায়, হ্যাঁ? এটা থাকে কোথায়? বুকে। বুক মানে থোরাক্স, আস্তে ধীরে শিখেন। আগে জাস্ট মনে রাখেন যে বুকে থাকে কয়টা? 2টা। একটা হচ্ছে কি? হার্ট এবং লাংস। দেখেন এই যে করোনায় মানুষগুলো মারা যাচ্ছে কি সমস্যার কারণে? লাংস নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? লাংস কলাপস হয়ে যাচ্ছে। তার মানে কি লাংস যদি না থাকে বাঁচবেন না, তার প্রমাণ কি? আমাদের সামনে হাজার হাজার চলে গেল। একই বিষয়, যদি আপনার হার্ট বন্ধ হয়ে যায় বাঁচবেন? হৃৎপিণ্ড যদি না চলে, রক্ত চলাচল কি? বন্ধ। এখন ব্রেন যদি না থাকে, আর কেউ কি থাকবে? আলটিমেটলি তিনটা ছাড়া আপনি কখনোই কি বাঁচবেন না। এরপরে কি? পেট। এরপরে কি? পেট। তাহলে পেটের ভিতরে কয়টা থাকে? 2টা।
4 নাম্বার থাকে লিভার। এখানে কিন্তু আমরা বুঝলাম লিভারও কিন্তু পেটের ভিতরে থাকে, বুকের ভিতরে থাকে না, তাই না? তাহলে লিভার বা যকৃৎ বা কলিজা, এটা লিখে রাখেন। অনেকে বলে না যে তুই আমার কলিজা, ঠিক আছে? তার মানে কি লিভার দেহের সবচেয়ে বড় মেটাবলিক অর্গান, সবচেয়ে বড় এক্সোক্রাইন গ্ল্যান্ড। নাম্বার 5 কিডনি বা বৃক্ক। এই দুটো কোথায় থাকে? পেট। তাহলে আমাদের টোটাল জীবন ধারণের প্রয়োজন অনুসারে এই হচ্ছে 5টা ভাইটাল অর্গান। এই 5টা ভাইটাল অর্গানের একটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আর আপনি এই পৃথিবীতে আপাততভাবে নাই, ঠিক আছে? এখানে মনে রাখতে হবে পেয়ার আছে 2টা ভাইটাল অর্গানের। পেয়ার মানে কি? জোড়া। 1 নম্বর ভাইটাল অর্গান হচ্ছে ফুসফুস, যারা কি থাকে? এক জোড়া থাকে। আরেকটা ভাইটাল অর্গান হচ্ছে কিডনি, যেটা কি থাকে? এক জোড়া থাকে। তাহলে জোড়া থাকে কয়টা? 2টা, আর বাকি সবগুলা কি? সিঙ্গেল, ঠিক আছে? তাহলে ব্রেন সিঙ্গেল, হার্ট সিঙ্গেল, লিভার সিঙ্গেল, লাংস এবং কিডনি কি? জোড়া জোড়া। তাহলে আমি যদি বলি লাংস কোথায় থাকে, বলতে পারবেন না? বুকে থাকে। লাংস বা ফুসফুস বুকে থাকে। কিডনি কোথায় থাকে? আপাতত শিখেন পেটে থাকে। এরপরে কিডনির লোকেশন আমরা পড়বো যখন কিডনির অধ্যায় করবো আমরা, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল জীবন ধারণ এই একটাও যদি না থাকে আপনি কি? মরে যাবেন। আপনার যদি চোখ না থাকে আপনি বেঁচে থাকবেন, হাত না থাকলে আপনি বেঁচে থাকবেন, পা না থাকলে আপনি বেঁচে থাকবেন, নাক না থাকলেও আপনি কি? বেঁচে থাকবেন। কিন্তু যদি এদের যে কোনো একটা না থাকে তাহলে কি আপনি বাঁচবেন না। এটা হচ্ছে কি? জীবন রক্ষার প্রয়োজন অনুসারে আমাদের শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান। সেই জন্য বলি কেন এটা প্রথমে শিখালাম। আপনি যদি এইটুকু জানেন যে আমার এই 5টা অর্গান কিভাবে ভালো রাখা যায়, আমার এই 5টা অর্গান কিভাবে ভালো রাখা যায়, কিভাবে আমার ব্রেন ভালো রাখা যায়, কিভাবে আমার হার্ট ভালো রাখা যায়, লাংস ভালো রাখা যায়, লিভার ভালো রাখা যায়, কিডনি ভালো রাখা যায়, এই 5টা ভালো থাকলে কিন্তু আপনি আলটিমেট কি? ভালো থাকবেন। তার মানে কি আপনি নিজে যদি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে চান আপনাকে অবশ্যই কি এই 5টা অর্গান ভালো রাখার প্রসিডিউর জানতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন আমাদের শরীরে আরেকটা ভাইটাল অর্গান আছে। এই ভাইটাল অর্গানটা ছাড়া আমরা মরে যাব না, বাট আমরা কি পৃথিবী থেকে উধাও হয়ে যাব। দুইটার মধ্যে পার্থক্য আছে। যে এই ভাইটাল অর্গানটা যদি না থাকে কি হবে? আমরা মরে যাব না, বাট মানব জাতি কি হবে? পৃথিবী থেকে উধাও হয়ে যাবে। সেই ভাইটাল অর্গানটা কি? এটা আমরা কি লিখলাম? জীবন রক্ষার প্রয়োজন অনুসারে, তাই না? প্রথমে কি লিখছেন? জীবন রক্ষার প্রয়োজন অনুসারে। এরপর আরেকটা লেখেন বংশ রক্ষার প্রয়োজন অনুসারে। বংশ রক্ষা, ঠিক আছে? একটা হচ্ছে জীবন রক্ষা, আরেকটা হবে কি? হ্যাঁ, বংশ রক্ষা। বংশ রক্ষার প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান 2টি, একটি থাকে পুরুষের শরীরে, একটি থাকে কি? মহিলার শরীরে। ওকে, বংশ রক্ষার প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান 2টি। ওকে, 2টি বংশ রক্ষার প্রয়োজন অনুসারে। 1 নম্বর লেখেন মেল বা পুরুষ। পুরুষের শরীরে কি থাকে? টেস্টিস। কি? পুরুষের শরীরে টেস্টিস বা অন্ডকোষ। টেস্টিস বা অন্ডকোষ, তাই না? আর ফিমেল মহিলার কাছে কি? ওভারি। ওভারি বা ডিম্বাশয়। তাহলে মেল হচ্ছে কি? টেস্টিস বা অন্ডকোষ, তাই না? আর ফিমেল হচ্ছে কি? ওভারি বা কি? ডিম্বাশয়। দেখেন পুরুষের শরীরে যদি স্পার্ম তৈরি না হয়, শুক্রাণু তৈরি না হয়, ঠিক আছে? ধরেন আজকে বাংলাদেশের সকল পুরুষের কি হয়ে গেছে? এমন একটা রোগ হয়ে গেছে যেতে কি তার স্পার্ম নষ্ট হয়ে যাচ্ছে বা স্পার্ম তৈরি হয় না, তার কি? টেস্টিস নষ্ট হয়ে গেছে। তাহলে কি হবে? আজকে যে বাচ্চাটা গর্ভে আসছে, এই বাচ্চাটা যদি 9 মাস পরে জন্মগ্রহণ করে 90 বছরও বাঁচে, ঠিক আছে? তাহলে 90 থেকে 100 বছরের মধ্যে বাংলাদেশে মানব ইতিহাস শেষ না? আর কোনো মানুষ বেঁচে থাকবে? নতুন মানুষ তৈরি হবে? জি না।
তাহলে কি পৃথিবী থেকে কি হবে, মানব বংশ কি চিরতরে মুছে যাবে। তাহলে এটা ছাড়া আমরা কি মরে যাব? যদি টেস্টিস না থাকে আমরা কিন্তু মরে যাব না। এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়, এরকম অনেক রোগ হয়, পুরুষের টেস্টিস কেটে ফেলে দিতে হয়। আপনি চিন্তা করেন, বলদ গরু ষাঁড় গরু পার্থক্য বুঝি তো আমরা। পার্থক্যটা কি? শুধু খসিকরণ করে বলদ গরুর কি ষাঁড় গরুর অন্ডকোষটা কেটে কি করে ফেলে দেয়। এখন এই বলদ গরুর কি হয়, সে কখনো কি সংসারের বাবা হতে পারবে না, তাই না? সে সারা জীবন কি গরুর বলদ, শুধু কি খেতেই যাবে, তার কোনো কি বংশ পরিচয় থাকবে না, সে খাটতে খাটতে মরে যাবে, শেষ। কিন্তু ষাঁড় গরুর কি থাকবে, প্রজন্ম থাকবে। তার পার্থক্যটা শুধু কি টেস্টিস। এখন কোনো পুরুষের যদি কি হয় টেস্টিসের সমস্যা হয়, আলটিমেট সে কি হবে, রিপ্রোডাক্টিভ সাইকেল থেকে দূরে সরে যাবে, সে আর কখনো কি হতে পারবে না, বাবা হতে পারবে না। একই বিষয় মেয়েদের ক্ষেত্রে, যদি মেয়েদের যে ওভারি কেটে ফেলে দেয় তাহলে মেয়েটাও কি করতে পারবে না, আর কখনো মা হতে পারবে না। জরায়ু কেটে ফেলে দেয় আর কখনো কি হতে পারবে না, মা হতে পারবে না। ঠিক আছে, যদি মা না হতে পারে, বাংলাদেশের সব মেয়েরা যদি মা হওয়া বন্ধ করে দেয় কি হবে, কয় বছর আর বাঁচবে? পৃথিবী থেকে কি হবে, বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট মানব ইতিহাস মুছে যাবে। তাহলে এটাও একটা ভাইটাল অর্গান, বাট জীবন রক্ষার প্রয়োজন অনুসারে না। এটা কি বংশ রক্ষার গুরুত্বের দিক থেকে এটাকে আমরা কি বলতেছি, ভাইটাল অর্গান বলতেছি, বেঁচে থাকার জন্য না, বংশকে টিকিয়ে রাখার জন্য। ওকে, তাহলে আমরা যদি বলি ভাইটাল অর্গান কাকে বলে, ভাইটাল অর্গান কত প্রকার, আপনি কি বলবেন? ভাইটাল অর্গান কাকে বলে? যে সকল অঙ্গ বা অঙ্গ সমষ্টি ছাড়া আমাদের কি জীবন ধারণ সম্ভব নয়। কত প্রকার? 5 প্রকার। কোন হিসাবে? জীবন রক্ষার প্রয়োজন অনুসারে ভাইটাল অর্গান কত প্রকার? 5 প্রকার। ঠিক আছে, কি কি? ব্রেন, ব্রেন, হার্ট, লাংস, লিভার, কিডনি। ঠিক আছে, এবার আসেন বংশ রক্ষার প্রয়োজন অনুসারে 2 প্রকার। কি কি? টেস্টিস এন্ড ওভারি। টেস্টিস এন্ড ওভারি দুইটাই কিন্তু পেয়ার, জোড়া, তাই না? পুরুষের এক জোড়া টেস্টিস থাকে, মেয়ের কি এক জোড়া ওভারি থাকে। ছেলেদের কি থাকে, মেয়েদের কি থাকে, এক জোড়া কিডনি থাকে। ছেলেদের কি থাকে, মেয়েদের কি থাকে, এক জোড়া লাংস থাকে। এটা দুইটার জন্য কি সমান। তাহলে কিডনি এবং লাংস দুইজনের জন্য, টেস্টিস এবং ওভারি একটা হচ্ছে কি ছেলেদের জন্য, একটা হচ্ছে কি মেয়েদের জন্য। তাহলে আমরা যদি বলি এখানে কি ছিল, ব্রেন, তাই না? তার সাথে কি ছিল, হার্ট, এর সাথে কি ছিল, লিভার, একটা একটা। এখানে আমরা যদি বলি কিডনি, লাংস, টেস্টিস অথবা ওভারি, তাহলে কি 3টা অর্গান আছে সিঙ্গেল, 3টা অর্গান আছে কি পেয়ার। ঠিক আছে, তাহলে ভাইটাল অর্গানের ভিতরে 3টা কি, পুরুষের ক্ষেত্রে আমি ধরি, পুরুষের ক্ষেত্রে 3টা অর্গান কি আছে পেয়ার, জোড়া জোড়া। কি কি? 1 নাম্বার লাংস, 2 নাম্বার কিডনি, 3 নাম্বার টেস্টিস। মেয়েদের ক্ষেত্রেও 3টা অর্গান আছে কি পেয়ার, 1 নাম্বার লাংস, 2 নাম্বার কিডনি, 3 নাম্বার ওভারি। ক্লিয়ার তো? তাহলে টোটাল আমরা 6টা অর্গান পাচ্ছি এখানে, তাই না? 3টা অর্গান হচ্ছে জোড়া, 3টা অর্গান হচ্ছে কি বেজোড়া। ক্লিয়ার? এখন কোথায় কোথায় থাকে? মাথায় থাকে, বুকে থাকে, পেটে থাকে। ঠিক আছে, আরেকটা থাকে মেয়েদের পেটে আর ছেলেদের কি অন্ডকোষে। ঠিক আছে, অন্ডথলিতে, তাই না? তাহলে আমরা যদি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করি ভাইটাল অর্গান কাকে বলে, ভাইটাল অর্গান কত প্রকার, পারবেন না? এবার লেখেন ভাইটাল অর্গানের কাজ, একটা একটা করে কাজ লেখেন, জাস্ট কাজটা মনে রাখার জন্য। কি কাজ করে? 1 নম্বর ব্রেন, লেখেন ব্রেন দেহের লেখেন, ব্রেন তো লিখছেনই, দেহের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে, সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে এবং এক অঙ্গের সাথে অন্য অঙ্গের কাজের সমন্বয় সাধন করে। ঠিক আছে, এক অঙ্গের সাথে অন্য অঙ্গের কাজের সমন্বয় সাধন করে। আমরা কিন্তু ব্রেনের ফাংশন আলাদাভাবে করব, এখন জাস্ট কি প্রাথমিকভাবে জানার জন্য এইটুকু। তাহলে ব্রেনের কাজ কি? দেখেন, আপনি চোখ বন্ধ করে আছেন, এমনি এমনি কিন্তু আপনার চোখ বন্ধ হয়ে যায় না, তাই না? ব্রেন থেকে সিগন্যাল না আসলে কি চোখ বন্ধ হবে না। দেখেন, আমি হাত তুলতেছি, হাত লাগাচ্ছি, যা ইচ্ছা করতেছি,
বাট এই হাতটা যদি আমার প্যারালাইজ থাকে, প্যারালাইজ মানে কি, ব্রেনের সাথে যোগাযোগ বন্ধ থাকে, তখন আমি হাত তুলতে পারবো, আঙ্গুল লাড়াতে পারবো। মনে হচ্ছে আঙ্গুল আমি লাড়াচ্ছি, বাট এটা তো আমি লাড়াচ্ছি না, আমি ইচ্ছা করতেছি, আমার ইচ্ছা অনুযায়ী কি করতেছে, ব্রেন লাড়াচ্ছে। তার মানে ব্রেনের কাজ দেখেন, সে কিছু কিছু কাজ করে আমার ইচ্ছা অনুযায়ী, আবার কিছু কাজ করে কি নিজের মতো করে। আমি হার্টকে যদি বলি বন্ধ হ, বন্ধ হবে, কিডনিকে যদি বলি বন্ধ হ, বন্ধ হবে, কারণ এটাকে ব্রেন চালায় কি তার নিজের ইচ্ছা অনুযায়ী, এখানে আমার কোনো প্রভাব নেই। বাট আমি যদি সামনের দিকে হাঁটতে চাই, ব্রেন আমাকে কি সামনের দিকে নিয়ে যাবে, পেছনের দিকে হাঁটতে চাইলে কি ব্রেন আমাকে পেছনের দিকে নিয়ে যাবে। ওকে, তাহলে ব্রেন কি করে, সমস্ত কার্যাবলীগুলোকে নিয়ন্ত্রণ করে, এক অঙ্গের সাথে অন্য অঙ্গের কি করে, সমন্বয় সাধন করে। আমি যদি এই চোখে দেখি, দেখেন এই পাশে কিন্তু কি খুব ভালো দেখতেছি না, এই পাশে আমি অনেক কিছু দেখতেছি, আবার এই চোখে দেখলে এই পাশে আমি একদম এই পর্যন্ত দেখতেছি, কিন্তু এই পাশে আমি এই পর্যন্ত দেখতেছি না। দুইটা চোখ দিয়ে যখন আমি দেখতেছি, এই যে সমন্বয়টা সবই আমি দেখতেছি, কে করতেছে এটা, ব্রেন করতেছে। ঠিক আছে, আবার দেখেন আপনার হৃৎপিণ্ড কি পাম্প করতেছে, পাম্প করতেছে, এই পাম্পের রক্তটা যাচ্ছে কোথায়, লাংসে, লাংসে কার্বন ডাই অক্সাইডটা আমি বের করে দিচ্ছি, অক্সিজেনটা কি ধরতেছি, তাহলে একদম সরাসরি রিলেটেড না। এখানে যদি রক্ত আসে, ওই রক্তটাই তো বিশুদ্ধ হবে, অক্সিজেন যুক্ত হবে, আর রক্তের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড আছে সেটা কি লাংসের মাধ্যমে বের হয়ে যাবে। আবার দেখেন দূষিত পদার্থ কিডনির মাধ্যমে প্রস্রাব দিয়ে কি হয়ে যাচ্ছে, বের হয়ে। তাহলে কিডনির কাজ, লাংসের কাজ, হার্টের কাজ, সবগুলাকে সমন্বয় করতেছে কে, ঠিক আছে। নেক্সট ওয়ান, হার্ট। হার্টের কাজ লেখেন, লেখেন সমগ্র দেহে, সমগ্র দেহে রক্ত প্রবাহের জন্য, রক্তকে প্রবাহিত রাখার জন্য, সমগ্র দেহে রক্তকে প্রবাহিত রাখার জন্য সমগ্র দেহে রক্তকে প্রবাহিত রাখার জন্য হার্ট পাম্পিং মেশিন হিসাবে কাজ করে। তার মানে কি, এটা আমাদের দেহে বায়োলজিক্যাল পাম্পিং মেশিন, এ সবসময় কি পাম্প করতেছে, এর পাম্পের ফোর্সটা এত বেশি, যদি ইন টোটাল আমরা নর্মালি পাম্প করতে দিতাম, তাহলে কি যে জিনিসটা পাম্প করতেছে এটা প্রায় 16 ফিট পর্যন্ত উপরে উঠে যেত, এত শক্তি দিয়ে কি করতেছে, পাম্প করতেছে। এই পাম্পের কারণে কি হচ্ছে, রক্তটা দেখেন সবসময় প্রবাহমান, রক্তটা আসতেছে সমস্ত শরীরে ঘুরে, আবার কোথায়, হার্টে আসতেছে, হার্ট থেকে আবারও সমস্ত শরীরে ঘুরে কোথায় আসতেছে, হার্টে আসতেছে। ঠিক আছে, তাহলে এই যে রক্তের স্রোত, এই স্রোতটা মেনটেন করে কে, হার্ট। ঠিক আছে, কোন নদী মরে যায় বলেন দেখি, যে নদীতে পানি থাকে না। কখন পানি থাকে না নদীতে, নদী মরে যাওয়ার প্রথম লক্ষণ হচ্ছে নদীর স্রোত বন্ধ হয়ে যাওয়া। আপনি নদীর স্রোত বন্ধ করে দেন, কি হবে, নদীতে পলি জমতে থাকবে, তাই না, পলি জমলে নদী কি একসময় ভরাট হয়ে যাবে, শুকায় যাবে। ঠিক আছে, আর আমাদের জীবন চলতেছে কি এই রক্তের স্রোত দিয়ে। আপনি মরে গেলে রক্তের আর এই স্রোতটা কি হয় না, থাকে না। ঠিক আছে, আপনি যতক্ষণ হার্ট চলবে ততক্ষণ বেঁচে আছেন, হার্ট বন্ধ শেষ। আপনার যখন মায়ের গর্ভে ছিলেন, আপনার জীবনের 21তম দিনেই হার্টবিট শুরু হয়ে গেছে। ঠিক আছে, তখন থেকে আপনার ভিতরে কি পরিপূর্ণ লাইফ চলে আসছে, জন্মের 21তম দিনেই কি হার্টবিট শুরু হয়ে যায় মাতৃগর্ভে। তখন থেকে 21তম দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত কি যে টানা কন্টিনিউ আপনাকে সার্ভিস দিয়ে যায়। ঠিক আছে, টানা কন্টিনিউ। আপনি চিন্তা করেন, প্রতি মিনিটে সে 72 বার করে যদি পাম্প করে, তাহলে 1 ঘন্টায় কতবার করে, 24 ঘন্টায় কতবার করে, 1 বছরে কত করে, আপনার জীবন দশায় কতবার পাম্প করছে। আপনি কি তেল দিচ্ছেন, গ্যাস দিচ্ছেন, কিছু দিচ্ছেন? যদি খালি তেল আর গ্যাস দেওয়া লাগতো তাহলে আর জীবন চলতো না, মানে যা ইনকাম করতেন সব কি হার্টের তেল দিতে দিতে শেষ হয়ে যেত। আপনি বুঝেন, একটা মোটর যখন চালাচ্ছেন মেশিনে পানি দেওয়ার জন্য কত তেল লাগে, কত কারেন্ট পোড়ায়, তাই না? যদি হার্টে শুধু তেল দেওয়া লাগতো, আপনার লাইফের সমস্ত ইনকাম কি এই তেলেই চলে যায়। মনে রাখবেন, যে জিনিসগুলো আমাদের জন্য এসেনশিয়াল, আমাদের স্রষ্টা কি করছে, সেই জিনিস ফ্রি করে দিয়েছে। আপনি যদি পানি টাকা দিয়ে কিনে খেতে হতো, বুঝতেন পানির কি অভাব। আর যদি আলোটা আপনাকে কিনে নিতে হতো, বুঝতেন আলো কি জিনিস। অক্সিজেন যদি আপনাকে কিনে নিতে হতো, একদিন হসপিটালে থাকেন, তাহলে বুঝবেন অক্সিজেনের কি দাম। মাত্রা পাচ্ছি তো, শুকিয়ে আসতেছে না। আমাদের স্রষ্টা আমাদেরকে দিয়েছে, এটার প্রতির জন্য আমাদের কোনো কৃতজ্ঞতা বুঝি নাই, পাচ্ছি ফ্রি, সমস্যা কি। কিন্তু একটু চিন্তা করেন, মানুষের ব্রেনটা দেওয়াই হয়েছে কিসের জন্য, চিন্তা করার জন্য। চিন্তা না করলে মেডিকেল সায়েন্স সম্পর্কে কিছুই শিখবেন না। ওকে, কোথায় ছিলাম, হৃৎপিণ্ডে। তারপর লেখেন দ্রুত, লিভার। হৃৎপিণ্ডের এটা সংগ্রহ
মেশিন হিসাবে কাজ করে, পাম্পিং মেশিন হিসাবে কাজ করে। ও আচ্ছা, এরপর লাংস, LUNG ম্যাডাম, এটা লাঞ্চ হয়ে গেছে, দুপুরের খাবার। LUNGS, লাংস। হ্যাঁ, লাংসের কাজ কি? লেখেন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, দেহের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আদান প্রদান করে। পরিবেশ থেকে কি অক্সিজেনটা শরীরের ভিতরে ঢোকাচ্ছে, আবার কি রক্ত থেকে কার্বন ডাই অক্সাইডটা কি বাইরে পাঠিয়ে দিচ্ছে। দেহের অক্সিজেন O2, দেহের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের কি স্যার আমি দেখলে নাকি অক্সিজেন হবে? দেহের দিতে হবে, দেহের সবসময়। লাংসের কাজ কি? দেহের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের কি করে? দেহের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান করে। দেখেন লাংস হচ্ছে আমাদের দেহের কুলিং ফ্যান। কম্পিউটারে দেখছেন না কুলিং ফ্যান থাকে একটা? কুলিং ফ্যান কি করে? কম্পিউটারের গরম বাতাসটাকে বাইরে পাঠায়, বাইরে থেকে কি ঠান্ডা বাতাস ভিতরে ঢুকে এটাকে ঠান্ডা রাখে, তাই না? দেহের কুলিং ফ্যান হচ্ছে কি এই যে রেসপিরেটরি সিস্টেম, লাংস। ঠান্ডা বাতাস আমরা ঢুকাচ্ছি, যেটা ছাড়তেছে এটা কি যথেষ্ট গরম বাতাস, ঠিক আছে? এতে বডি টেম্পারেচার কি হচ্ছে? ব্যালেন্স হচ্ছে। ওকে, এটা কুলিং ফ্যান হিসেবেও কাজ করে। ওকে ফাইন, লাগবে না। তাহলে কাজ কি? অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড কি আদান প্রদান করে, এটুকু ভুললে চলবে না। লাংসের কাজই হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের আদান প্রদান। করোনা রোগীদের সমস্যা কি? অক্সিজেন লেভেল কমে যায় না, কারণ সমস্যা কি? লাংসের প্রবলেম। অক্সিজেনের কাজ করে সে, এখন তাতে যদি সমস্যা হয় তাহলে তো কমবে অক্সিজেন লেভেলই। নেক্সট ওয়ান, লিভার। লিভার জাস্ট লেখেন দেহের পিত্তরস তৈরি করে। লিভার পিত্তরস তৈরি করে। হ্যাঁ, লিভার পিত্তরস তৈরি করে। এবং দেহে পিত্তরস তৈরি করে এবং বিভিন্ন বিপাক ক্রিয়ায় বিভিন্ন বিপাক মানে মেটাবলিজম, বিভিন্ন বিপাক ক্রিয়ায় প্রধান অর্গান হিসেবে কাজ করে। বিভিন্ন বিপাক ক্রিয়ায়, বিপাক বা মেটাবলিজম, বিপাক ক্রিয়ায় প্রধান অর্গান হিসেবে কাজ করে। লিভারের পর কি? কিডনি। লেখেন রক্ত থেকে দেহের না, রক্ত থেকে দূষিত পদার্থ, রক্ত থেকে দূষিত পদার্থ ইউরিন বা প্রস্রাবের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়। ইউরিন বা প্রস্রাবের মাধ্যমে রক্ত থেকে দূষিত পদার্থ ইউরিন বা প্রস্রাবের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়। তারপরে ইউরিন, URIN, হ্যাঁ, ইউরিন বা প্রস্রাবের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়। তার মানে কি কিডনির কাজ হচ্ছে রক্ত পরিশোধন করা, তাই না? স্যার রক্ত থেকে দূষিত পদার্থ ইউরিন বা প্রস্রাবের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়। আপনারা সবাই বই কালেক্ট করে নেবেন, নেক্সট ক্লাস থেকে আমাদের বই লাগবে। কি লিখছেন? রক্ত থেকে দূষিত বানানো, এটা না, দূষিত পদার্থ ইউরিন বা প্রস্রাবের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়। লাস্ট ওয়ান, পুরুষের ক্ষেত্রে লেখেন টেস্টিস। লাস্ট ওয়ান কি লিখবেন? টেস্টিস। লেখেন শুক্রাণু তৈরি করে। টেস্টিসের কাজ শুক্রাণু তৈরি করে। শুক্রাণু তৈরি করে। শুক্রাণু মানে কি? স্পার্ম।
শুক্রাণু। ওকে, শুক্রাণু তৈরি করে। শুক্রাণু মানে কি? স্পার্ম, সরি স্পার্ম মানে শুক্রাণু, তাই না? এরপরে লেখেন ওভারি। ওভারির কাজ কি? ডিম্বাণু তৈরি করে। ওভারি কি করে? ডিম্বাণু তৈরি করে।